করার পরে অর্ধেক রাস্তায় এসে বলছে বিয়ে করবে না। আমি কিন্তু এটা জানতাম না যে এটা আপনি পরে গিয়ে জেনেছেন? পরে গিয়ে জানতে পারছি। দুলাভাই বলছে যে দরকার নাই এই ফ্যামিলিতে যাওয়ার, তোর আমরা বিয়েটা দিব না। তা আমার প্রশ্ন ছিল যে দরকার যেহেতু ছিল না, এত খরচপাতি তো করার দরকার নেই। আমি খুব ফোর্স করলাম আপুকে যে আপু কী হয়েছে বলো। তা বলছে তুমি নিতে পারবে না। আমি তো প্রিপারেশন নিয়েই নিছি যে আমি বিয়ে করব। পরে জানতে পারলাম যে তারা আমার ফ্যামিলির জন্য এখানে বিয়েটা দিবে না। আর ছেলেও কালো হয়ে যাচ্ছে, মেয়েও কালো হয়ে যাচ্ছে, দুই কালো একসাথে বিয়ে হলে এইভাবে কথা আসছে আর কি। তো এরকম একটা ধাক্কা হলো। আমি কিন্তু আমার সবাইকে বলে দিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেলকে, যে আজকে আমার বিয়ে, আজকে তো বাসায় অনুষ্ঠান করে হচ্ছে না, তো যখন অনুষ্ঠান হবে তোরা আসিস। সবাইকে বলা হয়ে গেছে। তো সবাই রাজি, সবাই আমার সাথে করতেছে যে ছবি দিস, করিস, বিয়ের ছবি তুলিস, সবাইকে বলিস। মানে এরকম আমি এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিছি যে আজকে আমার বিয়ে হবে। আমাকে বোঝাচ্ছিল যে যা হয়েছে হয়েছে, এসব বাদ দাও, যেটা চিন্তা ভাবনা করছো ওটা করো। সবাই বোঝাচ্ছে যে ঠিক আছে এবার তুমি ক্রিকেট একাডেমি করো। তারা বুঝতে পারছে যে আমি ভেঙে গেছি। আমি তাদেরকে বলেছিলাম আমাকে লোন করে দাও, তারা রাজি না যে আমাকে লোন করে দেবে, যে 20,000 টাকা আমাকে লোন করে দাও, আমি একাডেমি দিয়েই দেখিও আমি স্পন্সর জোগাড় করে আমি টাকাটা পরিশোধ করে দেবো। যে না, কোনো একাডেমি দিব না, এটাও যে লং টাইম থাকবে বা এটাও যে আমি কন্টিনিউ করতে পারবো এরও না। এদিকে ফ্যামিলির প্রবলেম, এদিকে আমার ক্রিকেট হলো না, এদিকে আমি পড়াশোনা যে সাবজেক্ট নিয়ে করতে পারছি সেই সাবজেক্ট হলো না, বিয়ে হলো না। ঠিক আছে, আমি এবার একদম ফাইনাল ডিসিশন নিব যে আমি সুইসাইড করবই। একদম ফাইনাল ডিসিশন যে যা হবে হবে। আমি হিউজ পরিমাণ 25টা ওষুধ নিয়ে আসছিলাম যে আমি এটা খাবো। আম্মুরা সবাই শুয়ে পড়লো, সবাই আব্বু আম্মু সবাই শুয়ে পড়লো, এদিকে ভাইয়েরা শুয়ে পড়লো। তারপরে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি ওষুধটা খাবো। আম্মু কেন জানি না পানি আমার ঘরে মগ ছিল পানির, সে নিতে আসছে। মা বলে গেলে কী হচ্ছে, কী হয়েছে, চিল্লাই উঠলো। আব্বুকে ডাকলো, জুয়েলের আব্বু, আমার বড় ভাইয়ের নাম জুয়েল, চলে আসো। আব্বু হুটহাট করে চলে আসলো। আসার পরে সে যখন দেখলো তখন আম্মু আমাকে প্রচণ্ড মারলো যে কী হয়েছে, এরকম এরকম হবেই বা এরকম কিছু একটা, আজকে আমাকে বোঝানোর ট্রাই করছে, কিন্তু মারছে অনেক। পরে আমি সবথেকে ভয় পাই আমার বড় আপুকে। আম্মু বললো যে এখনই তোর আপুকে ফোন দিব, তোর আপুই তোকে সাপোর্ট দিচ্ছে, এত সাপোর্ট দিয়েছে, তোর আপু তো মাথায় তুলে ফেলছে এভাবে। পরে আবার আম্মুর হাত পা ধরে করলাম যে আপুকে বলো না, পরে আপু তো জানতে পারে। পরে তারা ডিসিশনে আসে যে তারা আমাকে একাডেমি করে দেবে, এই সেই ক্রিকেট একাডেমি। হ্যাঁ। হোয়াট আ স্টোরি। আপনি কতগুলো টেলিভিশন ইন্টারভিউ দিয়েছেন এখন পর্যন্ত? অনেক ভাইয়া, অগন্তি। এমন কোনো টেলিভিশন নাই যেখানে আপনি ইন্টারভিউ দেন নাই? না। কোথাও বলেছেন এই গল্পটা? কোথাও বলিনি। দ্যাটস আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা মানুষকে খুব নুডলি প্রেজেন্ট করতে চাই। নুড বলছি আমি এই কারণে যে একটা মানুষ যা, আমি তাকে সেভাবেই উপস্থাপন করতে চাই। কজ আমি জানি যে আজকে বিথিকে, আমার যতবার গা শিউরে উঠেছে, আজকে বিথিকে অনেকেই রিলেট করতে পারবে। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য বিথি আছে যারা আজকে এই বিথিকে দেখেছে তাদের সামনে, আর আয়নায় দেখা নিজেকে দেখার মতো। কেন এই কথাগুলো বলছি শেষের দিকে গিয়ে বলবো। বলেন তারপর কি হলো? তারপরে আম্মু লোন তুললো, লোনটা নিলাম। নেওয়ার পরে এখন তো মাঠ লাগবে। মাঠের জন্য আমি সবাইকে বললাম যে আমাদের ক্রিকেট পরিচালকের কাছে যাইতে। আমার তো সরাসরি যাওয়া সম্ভব না, একটা প্রসেস নিতে যাইতে হবে। তো সবার পিছনে শুধু আমি ঘুরলামই কয়েক মাস যে আমাকে 20,000 টাকার জন্য। না, টাকা তো আমি পেয়ে গেছি, আমার মাঠ পারমিশন লাগবে। আচ্ছা, মাঠের পারমিশন, টাকা পেয়েছেন ফ্যামিলি থেকে? টাকা পেয়ে গেছি। আচ্ছা, আবার আমার কিছু টাকা ছিল, ওই যে হ্যাঁ অনলাইনে কাজ করে জমিয়েছেন, স্কুটি কেনার টাকা। তো আমার ওই টাকাটা লাগেনি, স্কুটি কেনার টাকাটা লাগেনি, কিন্তু আমার যে টাকাটা আম্মু দিছে সেই টাকাটা দিয়েই সব কিছু হয়ে গেছে। এখন মাঠ পাচ্ছেন না? মাঠ পাচ্ছি না। পরে অনেকের কাছে ঘুরলাম যে আমাকে মাঠ দেবো বা আমি কীভাবে একাডেমিটা শুরু করব বা কী সমাচার, অনেকের কাছে গিয়েছি। সবাই আমাকে এটা হাসতেছে, তারা তুচ্ছতা ছিল করে। মেয়েদের জন্য ক্রিকেট একাডেমি, মেয়েদের জন্য মাঠ, কী ব্যাপার, এটা কী করতেছো, তুমি মেন্টালি সিক হয়ে গেছো। তাদের যে হাসিটা ভাই আমি জীবনে ভুলবো না। তো অনেক কষ্ট করে একজনকে পাইছিলাম যে আপনি আমাকে একজন আরেকজনকে দেখাই দিছে যে অমুকের কাছে যাও, উনি তোমাকে অ্যাকসেপ্ট করবে। আমি তার কাছে গেলাম যে চলেন মাঠ পারমিশন নেব, সে নিয়ে গেল। শুধুমাত্র গেলাম, স্যারকে আমার প্রস্তাবটা দিলাম যে স্যার আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি। স্যার একবারের জন্য না ভাবেনি। কোন স্যার এটা? এটা অ্যাডভোকেট আনারুল স্যার। উনি কে দায়িত্বে ছিলেন? ক্রিকেট বোর্ডের পরিচালক, রংপুরের। ওকে।
ওকে, মাঠ পারমিশন, মাঠ এটা স্টেডিয়াম, রংপুর স্টেডিয়াম মাঠ। রংপুর স্টেডিয়াম মাঠ, হ্যাঁ। আচ্ছা, রংপুর ক্রিকেট গার্ডেন আছে, কিন্তু রংপুর ক্রিকেট গার্ডেনে মানে সব ছেলেদের একাডেমি, ওকে। ওখানে মেয়েদের নিয়ে প্র্যাকটিস করা একটু রংপুরের ডিফিকাল্ট ইতিহাসে হয়ে যাবে। প্রথম হচ্ছে কোন একটা মেয়ে একটা ক্রিকেট একাডেমি বাংলাদেশের, এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানে আজ পর্যন্ত কেউ করেই নাই কেউ একাডেমি, মেয়েদের একাডেমি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট একাডেমি, যেখানে মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস করবে। ওকে, বলেন। তারপরে মাঠ পারমিশন পেলাম। হুম। পাওয়ার পরে এখন তো একটা উদ্বোধন করতে হবে। হুম। উদ্বোধন করতে গেলাম, মানে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কোন কোন গেস্টকে আমি প্রধান অতিথি করবো, কি করব, তারপর তারা আসলে তাদেরকে কি খাইতে দেবো, মেয়েরা কোথায় বসবে। আমার তো 30টা মেয়ের মতো রেডি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কাদেরকে পেলেন কোথায় এরা? এদেরকে আমি স্কুলে গিয়েছিলাম। ও, স্কুলে গিয়ে বলেছেন যে আমরা এরকম করতে চাই? আমি ক্যাম্পে আমি একটা লিফলেটও বানিয়েছিলাম। আচ্ছা, তো সবাই আসলো? হ্যাঁ, বিনামূল্যে কথা শুনে সবাই আসছে। বিউটিফুল। যে আপনি বিনামূল্যে করবেন কিভাবে? এগুলো তো খরচের প্রয়োজন, অনেক খরচের প্রয়োজন। টাকাটা ছিল, আমি জানি যে এই কাজটা করলে আমাকে সাপোর্ট দিবে, কেউ না কেউ দাঁড়াবে, এই কনফিডেন্সটা আমার ছিল, খুব পরিমাণ ছিল, মানে কেউ না কেউ আসবে। আচ্ছা, তারপরে আমি সব অ্যারেঞ্জমেন্ট করলাম যে আগামীকাল উদ্বোধন। আজকে রাতে মানে বিকালের দিকে আমি কিন্তু অতিথিদেরকে দাওয়াত দিয়ে দিছি, অতিথিরা চলে আসবে। ডিসি তারপর হচ্ছে পুলিশ কমিশনার স্যার, সবাইকে বড় বড় মানুষদেরকে আমি দাওয়াত দিছি। আমাকে একজন লিঙ্ক আপ করে দিছে যে ওদেরকে দাওয়াত দাও, তোমার জন্য ভালো হবে, মেয়েদের একাডেমি। সব করা হয়ে গেছে। বিকালের দিকে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, তাকে হসপিটালে নিতে হলো এমার্জেন্সিভাবে। তাকে দেখার মতো আমি ছাড়া কেউ নেই। পরে আমার একাডেমির ওই উদ্বোধনটা ক্যান্সেল করে দিতে হলো। সবাই বলল যে আধা ঘন্টার জন্য এসো, উদ্বোধনটা করে দিয়ে যাও, এত কিছু করছো, এত সাংবাদিকদেরকে তুমি ইনভাইট করছো, তুমি আসো। কিন্তু আমার কথা হচ্ছে, যেই মানুষটা এত কিছু করলো তাকে ছাড়া আমি উদ্বোধন করবো? বিউটিফুল স্টোরি। এই বিথিরা বাংলাদেশের গ্রামগঞ্জে আনাচে কানাচে ছড়িয়ে আছে। ইউ ক্যান পোর্ট্রে দ্য স্টোরি অ্যাকচুয়ালি। মানে ওদেরকে যদি খালি পেট্রোনাইজ করা যায়, একজন বিথি হয়তো ক্রিকেট একাডেমি নিয়ে কাজ করছে, একজন বিথি হয়তো এসএমইর কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, একজন বিথি হয়তো বা সমাজসেবামূলক অন্য কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে। এদের ভেতরে যে কাইন্ড হার্ট, এদের ভেতরে যে অসাধারণ, ও মাই গড, এই হচ্ছে বাংলাদেশ। দ্যাট ইজ ওয়াই দিস শো নেম ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ। তারপর কি করলেন আপনি? তারপরে প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম। করে দিলেন? হ্যাঁ, একদম ক্যান্সেল করে দিলাম। বিলিভ মি, আমি হলে পারতাম না। আমি আমার আম্মুকে ছাড়া আমি প্রোগ্রাম করব না। তো ক্যান্সেল করার পর কি হলো? ক্যান্সেল করলাম, করার পরে আমি সবাইকে বললাম আমি একটা সময় নিয়ে আবার আমি উদ্বোধন করব। তারপরে হচ্ছে দ্বিতীয় দিন দেখলাম যে আম্মুর হেলথ কন্ডিশন ভালো, আম্মুকে আমরা নিতে পারবো বাসায়। পরে আমি বললাম যে 26 তারিখের মতো একটা ডেট দিলাম, অক্টোবরের 26 তারিখে, এই তারিখে করব। কিন্তু তখন আর সেই টাইম ডিসি স্যার যেহেতু একবার একটা টাইম দিয়ে দিছিল যে এই টাইমে আমাকে টাইম আসবে না, হ্যাঁ স্বাভাবিক। তো স্যার আর আসতে পারলো না। কিন্তু স্যার তো হচ্ছে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সে থাকলে আমার জন্য বেটার। সে আর আসতে পারলো না, সে বললো আমি তোমার পাশে আছি, তুমি করো। পরে আমি উদ্বোধন করলাম। আনারুল স্যার যখন আসছে আমাদের উদ্বোধনের দিনে, এসে বলছে এই মেয়ে এতগুলো মেয়েরা কই পাইছো? কোন স্যার এটা? অ্যাডভোকেট আনারুল স্যার, যিনি পারমিশন দিয়েছিল। তিনি আমাকে বলতেছে যে এরা কি সবাই প্র্যাকটিস করবে? আমি বললাম জি স্যার। আমি কিন্তু তাকে বিনামূল্যের কথাটা বলিনি। আমি যখন পারমিশন নিছি তাকে বিনামূল্যের কথাটা বলিনি, মানে আমি এটা মাথায় আনি নাই। তার কাছে জাস্ট মাঠ পারমিশন নেওয়া দরকার, তার কাছে নিয়েছি। তো বলছি এতগুলো মেয়ে না, এটা সম্ভবই না। আমি বললাম জি স্যার, এরা সবাই আমার একাডেমিতে ভর্তি হবে। তা বললো, তারপর এখন কমিশনার স্যারকে তো বলছি, উনি বললো এটা তো বিনামূল্যে, এই জন্য। তখন সে বললো এই জন্যই তো এত মেয়ে পাইছো। সে খুবই ইমপ্রেস। সে এখন বলছে যে আমাদের যে কোচরা আছে সেই কোচদের দ্বারাই দরকার হলে প্রশিক্ষণ দেওয়া হবে। তো আপনি যখন একাডেমি করলেন তখন আপনার মাথায় কি ছিল? আপনি কোচ কোথায় পাবেন? আমি নিজেই প্রশিক্ষণ করাবো, যতটুকু আপনি জানেন, যতটুকু জানি করাবো। আচ্ছা। আর আমি হচ্ছে অনেক কোচকে ইনভাইট করেছিলাম, যারা আমার সাপোর্টে ছিল তারা আসছে, যারা এটাকে হাসায় উড়াই দিছে তারা লজ্জায় আসতে পারে নাই। শেষ পর্যন্ত আপনি শুরু করছি। আপনি শুরু করলেন কত সালে? 2019 সালের অক্টোবর মাসে, 26 অক্টোবর। তার মানে এই যে আপনার সামনেই আপনার হচ্ছে 1 বছর পূর্তি হতে যাচ্ছে। তো এরপরে মিডিয়ার খোঁজ খবর পেলো কিভাবে? তারপরে হচ্ছে আমি প্রথম প্রোগ্রামের দিনে তাদেরকে দাওয়াত করেছিলাম, আর আমিও জানতাম না যে এটা বাংলাদেশের প্রথম একাডেমি। আচ্ছা। তারা জানতে পারলো যে রংপুরে একটা একাডেমি হচ্ছে। আমি লিখেছিলাম যে রংপুরে মেয়েদের জন্য, এই প্রথম রংপুরে বিনামূল্যে মেয়েদের জন্য ক্রিকেট একাডেমি। তারা এই জন্য আসছিল। পরে তারাই জানতে পারে যে এটা বাংলাদেশের প্রথম একাডেমি।
ওকে, একজন যেহেতু জানতে পারলো, এখন তো সব মিডিয়ায় জানতে পারলো। তারপরে সবাই ওখানে গিয়ে হ্যাঁ, খোঁজ খবর করেছে আপনার সঙ্গে এবং সবখানেই আপনি মোটামুটি আর ইন্টারভিউ দিয়েছেন। আমি এই কথাটা বলতে চাই যে যখন আমাদের বাসায় মিডিয়া আসা শুরু করলো, মানে আমার একাডেমিতে, তখন আমার আব্বু একদম ভালো মানুষ হয়ে গেল। ভয়ে? হ্যালো স্যার, যে আই এম জাস্ট কিডিং। সম্মান, আমার মেয়ে একটা জায়গায় গেছে, যা হয়েছে হয়েছে ভুলে যাই, আমি একটা মানে আমার মেয়ের সম্মানটা রাখবো। দিস ইজ দ্য পয়েন্ট, রিয়েলাইজেশন। এই জন্য আমি বলি, আমার একটা অনুষ্ঠান আছে রেডিওতে, সিক্রেটস, যে কোনো মানুষই খারাপ না, সিচুয়েশন তাকে বাধ্য করে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনার বাবা চেঞ্জ হয়ে গেল, ভাইয়া চেঞ্জ হয়ে গেল, ভাইয়া চেঞ্জ হয়ে গেল, সবাই চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড আমার লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে গেল, পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। আপনি হ্যাঁ। সমাজের মধ্যে একজন তখন একটা রিকগনাইজড পার্সন। আপনার গ্রামকে মানুষ আলাদা করে চিনল, যে গ্রামে কখনো কেউ যায় না, যায় না। হ্যাঁ, এবং সেই গ্রামে মিডিয়া যাচ্ছে, আপনার ইন্টারভিউ হচ্ছে, আপনি সবার মধ্যে আলাদা হয়ে গেলেন। সবাই তখন অন্য চোখে দেখা শুরু করলো। প্রথমে কিন্তু হচ্ছে আমাদের দেশের কোনো মিডিয়া আমার বাসায় যায়নি। আচ্ছা, আমেরিকা থেকে একটা মিডিয়া জানতে পারে যে আমি একটা মেয়েদের একাডেমি দিচ্ছি, তাও আবার বাংলাদেশের প্রথম। আমেরিকা থেকে 2 জন আসছিল, যারা ফরেনার আর কি, আপনার এখানে আমাদের বাসায় গাড়ি নিয়ে আসছিল। আমাদের বাসায় মানুষে মানুষ হয়ে গিয়েছিল। ওদের দুজনকে দেখার জন্য? হ্যাঁ, যে যে কোথা বিচিদের থেকে বাসায় সাদা মানুষ। কে আসলো হ্যাঁ, মিডিয়ার নাম কি ছিল ওটার? আমার মনে নাই আসলে, আচ্ছা, আমি এখনো নিউজটা পাইনি। ওকে, আমি নিউজটা পাইনি। হচ্ছে একটা স্কুল আছে, যে স্কুলে মেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করা হয়। হ্যাঁ, ওই স্যার আসছিল বাংলাদেশে, হ্যাঁ, উনি আমেরিকা থেকে ওই স্কুলটা চালায়। আচ্ছা, তো উনি হচ্ছে ওদেরকে invite ওনাকে- করেছিল? হ্যাঁ, তারপরে উনিই নিয়ে আসছে, আচ্ছা। তো ওনারা এসে আপনার ইন্টারভিউ করেছে? ইন্টারভিউ নিয়েছে। আচ্ছা, নেওয়ার পরে এলাকায় তো একটা হয়ে উঠে গেল যে এই পরিবার। হ্যাঁ, আবার আমাকে তারা বলছিল যখন একাডেমি দেবো, যে টিনের চাল দিয়ে পানি পড়তেছে, খাইতে পারে না, আবার একাডেমি দিচ্ছে, মাদার তেরেসা হয়ে গেছে, এইভাবে নেগলেক্ট করে কথাবার্তা বলছে। হুম। কিন্তু যখন তারা আসলো, তাদের ধারণা চেঞ্জ হয়ে গেল, এবং আমাদের এলাকাতে যে মেয়েগুলোর বাল্যবিবাহ হলো, তাদেরকে তাদের বাবা মা বলতেছে, জীবনে কি করলি, বিধির মতো হয়ে দেখ। বিউটিফুল, বিউটিফুল, অসাধারণ। মাত্র 1 বছর, এখনই স্টার্ট। প্রথম কথা হচ্ছে যে শুরু করাটা কঠিন, শুরু করা খুবই কঠিন। শুরু একবার করে ফেললে রাস্তা বের হয়ে যায়। হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের প্রথম, সেদিক থেকে আপনি পায়োনিয়ার, কিন্তু এটা অনেক দিন অনেক দূর যাবে। আচ্ছা, আপনি ইকোনমিক সাপোর্টের জায়গায় কতটুকু হেল্প পেয়েছেন চারপাশ থেকে? তারপরে হচ্ছে সবাই যখন জানতে পারে, জেলা ক্রিয়া অফিস থেকে আমাকে গিয়ার্স দেয়। হুম, খুলনা থেকে আমাদের স্যার পিলু স্যার, যিনি মোহামেডানের কোচ, হুম, উনি জানতে পারে, উনি বল থেকে শুরু করে সব কিছু পাঠিয়ে দেয়। বাহ, পাঠিয়ে দেওয়ার পরে আমি স্টার্ট করি। তারপরে ছিল না হচ্ছে আমার একাডেমিতে হচ্ছে ট্রাঙ্ক ছিল না, ট্রাঙ্ক, মানে জিনিসগুলো রাখার ও জন্য। ওকে, হ্যাঁ, আমি বস্তাতে করে করে নিয়ে আসতাম, মানে বস্তাতে করে গিয়ার্স নিয়ে মাঠে আসতাম, কি নিয়ে আসতেন? মানে আমাদের খেলার যে সামগ্রীগুলো, গিয়ার্স, হ্যাঁ, ওকে, বাসা থেকে বস্তাতে করে নিয়ে আসতাম। হুম, তো আমার ভাইকে নিতে, আমার ভাই খুব লজ্জা পেত, বস্তাতে করে এমনি কীভাবে যাবো। হুম, পরে একজনকে বললাম যে আমার একটা ট্রাঙ্কের দরকার, আমাকে সে তার নাম বলতে নিষেধ করছে। হুম, তো সে বললো যে ঠিক আছে, আমি তোমাকে একটা অ্যামাউন্ট পাঠাচ্ছি, কত টাকা দাম? আমি বললাম এমন দাম। পরে হচ্ছে সে একটু লেট করে পাঠাইছে, কিন্তু তার আগে আমার বড় আপু বললো, বড় ট্রাঙ্কের বেশি দাম, তুই তো এত কম দাম বলছিস, হবে না, হুম, আমার ঘরের বড় ট্রাঙ্কটা নিয়ে নে। হুম, বড় ট্রাঙ্কটা নিল, যেই টাকাটা দিবে সেটা দিয়ে আমাকে ছোটো একটা ট্রাঙ্ক কিনে দিস তুই, বা না দিলেও হবে, এভাবে বললো আর কি। আমি বড় আপুর কাছে ট্রাঙ্ক চাইনি, তাকে যখন বড় বিষয়টা- ট্রাঙ্ক দিয়ে দিয়েছে আপনাকে? হ্যাঁ, ট্রাঙ্ক দিয়ে দিল। আপনার এই যে ব্যাট বল বা বাকি যেগুলো লাগে, সেগুলো সবই এখন এই যে মানুষের ডোনেশন বিভিন্নভাবে আপনি কালেক্ট করেছেন। হ্যাঁ, কতজন মেয়ে আছে আপনার এই একাডেমিতে এখন? 250 জন মেয়ে। 250 জন? হ্যাঁ, এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু এটাই সত্যি। 250 জনকে প্র্যাকটিস করান? হ্যাঁ, কিভাবে করান? সবাই তো রেগুলার আসতে পারে না, আচ্ছা, কারণ হ্যাঁ, একজন মেয়ে আসতেছে 3-4 দিন খুব ভালো প্র্যাকটিস করতেছে, আর তারপর থেকে আসতেছে ঝরে না, যাচ্ছে। সে ঝরে যাচ্ছে। আবার সেই ফ্যামিলিতে যাওয়া, মোটিভেট করা, যে আপনি পাঠান, একটু কষ্ট করে হলেও পাঠান, একটু অর্থ ব্যয় করেন, ক্রিকেটে ফিউচার আছে, বা এই বয়সে যদি বিয়ে দিয়ে দেন। তার মানে আমাদের মেয়েরা তো শিখতে চায়, তাহলে শিখতে চায়, মানে ওদের শেখার আগ্রহটা যে এত পরিমাণ বেশি, ওদের ড্রেসও নাই, ওরা 3 পিস পরেই চলে আসতো। আমার যে পুরাতন ড্রেসগুলো ছিল, আমি নারী ক্রিকেট দলদের বললাম যে আপনাদের পুরাতন ড্রেসগুলো আমাকে দেন, আপনারা এত ড্রেস দিয়ে কী করবেন, অযথা তো পড়ে আছে। তারা আমাকে ড্রেস পাঠালো, ওই ড্রেসগুলো আমি মেয়েদেরকে দিলাম। তো 1 বছর ধরে প্র্যাকটিস করছেন আপনারা, যখন এখানে প্র্যাকটিস করেন চারপাশ থেকে কোনো সমস্যা হয় না? পাবলিকের কোনো সমস্যা করে না? হ্যাঁ, সমস্যা করে। সেক্ষেত্রে আপনারা সিকিউরিটি পান? হ্যাঁ, প্রথম দিকে হচ্ছে খুবই সমস্যা করছে। তারপর যখন ব্যাপারটি আমি সবাইকে জানাই যে ওরা হচ্ছে ডিস্টার্ব করতেছে, এরকম তো এত মেয়ে নিয়ে তো কখনো ছেলেরা দেখেও নেই, হ্যাঁ, যে এত মেয়ে হুম, আর হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছে বা ক্রিকেট খেলতেছে, এটা তো দেখিনি। হ্যাঁ,
তা তারা হচ্ছে আর হচ্ছে ইয়াং মেয়ে যাই ছেলেগুলো অভদ্র তারা তো দেখে একটু তখন কি পুলিশ প্রশাসন থেকে আপনাদেরকে সিকিউরিটি হ্যাঁ তখন হচ্ছে স্যাররা মিলে একটা কন্ট্রোলে নিয়ে আসলো। বিউটিফুল। তারা আমাদেরকে কিছু ভেবে শুরু করেছিলেন নাকি জাস্ট স্টার্ট করে দিয়েছেন? তারা স্টার্ট করে দিয়েছিলাম। ইউ হ্যাভ টু স্টার্ট। আপনার যদি মন সৎ থাকে, আপনি যদি একটা ভালো কাজ করতে চান, এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট স্টার্ট করেন, দেখবেন যে সৎ থাকলে এবং ভালো কাজ হলে চারপাশ থেকে সাহায্য অটোমেটিক্যালি চলে আসবে ইনশাআল্লাহ। তো তারপর কি হলো আপনার এই আমি দেখেছি আপনার ফেসবুকে যে করোনাকালীন সময় আপনি কিন্তু মানুষকে সাহায্যও করেছেন বিভিন্নভাবে। এই একাডেমির নামটা কি হলো? একাডেমির নামটা হলো উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। তো ভবিষ্যৎ চলবে কিভাবে এখন? করোনার পরে তো এখন আবার নতুন করে শুরু করতে হচ্ছে। ভাই হচ্ছে আমাদের একাডেমিটা খুব ভালোভাবে চলতেছিল, কয়েকজন মেয়ে বেরিয়েছে যাদেরকে ফার্স্ট ডিভিশন খেলার মতো। ওকে। এই খুব শর্ট টাইমের মধ্যেই প্রিপারেশন হয়ে গেছিলো, ডেটও দিয়ে দিয়েছিল বিসিবি যে হচ্ছে মেয়েদের খেলা স্টার্ট হবে। আমার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তাদেরকে কী দিয়ে পাঠাবো, গিয়ার্স দেবো কি। তখন করোনা চলে আসলো, সব কিছু তো বন্ধ হয়ে গেল। আমার হচ্ছে একাডেমিতে কিছু টাকা ছিল আর কি, যে টাকাটা আমার এখন দরকার নেই। সো ওই টাকাটাই আপনি ওদের জন্য ব্যয় করেন? আমি হচ্ছে আমার আশেপাশে মানুষদের জন্য ব্যয় করি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেলে যদি এমন কেউ থাকো যে খাবারের কষ্ট করছে, লজ্জায় কাউকে বলতে পারতেছে না, আমাকে বলো। তো এই পোস্টটা না অনেকের কাছেই চলে যায়, আমাদের বন্ধু বান্ধব, তাও সবাই আমাকে নক দেয়, আমি তাদের কাছে খাবারটা দিয়ে আসি। এই টাকাটা আপনি ওই কাজে ব্যয় করেন? ওই কাজে ব্যয় করি। অথচ এই টাকাটা আপনার তো একবারও চিন্তা হয়নি যে আপনার ভবিষ্যতে লাগতে পারে বা প্রয়োজন? না, আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলো খাবারের কষ্ট করতেছে। বিকজ ইউ নো এই পেইনটা তো আপনি জানেন। জানি কেমন। আমি যখন গর্ভবতী মাদের খাবার দেই, আমি ফেসবুকে পোস্ট দিই যে আমাকে যখন নক দেয়, আগে প্রথমে ফেসবুকে পোস্ট দিই যে এক কলে পৌঁছে যাবে গর্ভবতী মাদের কাছে খাবার বিনামূল্যে। আমাকে অনেকে ফোন দেয়, আমি সকলের কাছে নিয়ে একটা অটো নিয়ে খাবারটা পৌঁছাই দিই। এই ব্যাপারটা রুবেল হোসেন ভাইয়ের কাছে চলে যায়। রুবেল হোসেন কে? বাংলাদেশ ক্রিকেট। আচ্ছা। রুবেল হোসেন ভাইয়ের কাছে চলে যায়, উনি আমাকে সরাসরি ফোন দেয়। আমি ভাবছি কেউ হয়তো বা খাবারের জন্য ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে এটা হচ্ছে মিডিয়াতে প্রচার হয় যে করোনাকালে গর্ভবতী মাদের নিয়ে, আমি ভাবছি এটার জন্য একটা নিউজ হয় সময় টিভিতে। ওই নিউজ দেখে রুবেল ভাই আমাকে ফোন দেয়। আচ্ছা। রুবেল ভাইয়াকে বলি ব্যাপারটা যে তা বললো যে কত টাকা লাগবে, আমার যা আছে আমি দিচ্ছি, তুমি এটা দিয়ে পুরো রংপুর শহরে দাও, চেষ্টা করো। রুবেল ভাই আমাকে একটা ফান্ড পাঠিয়ে দেয়, কিছুক্ষণের মধ্যেই বিকাশে ট্রান্সফার করে দেয়। ক্রিকেটার রুবেল? হ্যাঁ, রুবেল ভাই টাকা দেয়। ওই টাকা দিয়ে আমি সব গর্ভবতী মাদের একটা লিস্ট করছি, ফোন যেহেতু আমাকে দিচ্ছে লিস্ট করছি। শুধু রুবেল ভাই না, নারী ক্রিকেটার অনেকে দেয় আমার এই পোস্টটা দেখার পরে। তা তো বের হতে পারছে না, বাট আমি তো বের হচ্ছি করোনাকালে, বের হয়ে সবাইকে খাবার দিচ্ছি। তো আমার স্কুটি জমানোর যে টাকাটা ছিল, সেই টাকাটা আমি গর্ভবতী মাদের পিছনে খরচ করি। বিউটিফুল। খরচ করাতে এই ব্যাপারটা যখন নিউজে আসে যে তুমি টাকা কোথায় পেলা, তখন আমি বললাম এরকম আমার স্কুটি কেনার টাকা ছিল। তারপরে হচ্ছে রুবেল ভাই জানতে পারলো, রুবেল ভাই জানার পরে টাকা দিল। আমি সেই টাকাটা একটা পোস্টার বানিয়ে, রুবেল ভাইয়ের পোস্টার বানিয়ে দিলাম সবাইকে খাবারটা। দিতে দিতে তামিম ভাইয়া ফোন দিল। তামিম ইকবাল ভাইয়া আমার মানে উনিও জানতে পারছে, উনিও আমাকে একটা টাকা পাঠালো। ওই টাকা দিয়ে আবার আমি দিচ্ছিলাম। হঠাৎ আমাকে হচ্ছে যমুনা টিভি থেকে ফোন আসে যে হচ্ছে একটা প্রোগ্রাম হবে, লাইভ প্রোগ্রাম। আমি অ্যাটেন্ড করি। ইগলু কোম্পানি থেকে আমাকে ওই স্কুটি কেনার টাকাটা দেওয়া হয়। ইগলু মানে এটা কি আপনাকে লাইভে নেওয়া হয়েছিল বা কিছু একটা করা হয়েছিল? ইগলুর যিনি সিইও সাহেব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। উনি আমাকে একটা দেয়। আমার কিন্তু টাকা ছিল অনলি 90,000 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু স্কুটির দাম 1,23,000 টাকা। ইগলু থেকে আপনাকে এটা করা হয়? ইগলুর সিইও স্যার, উনি ব্যক্তিগত টাকা থেকে। কামরুল হোসেন, কামরুল ইসলাম। কামরুল ভাই, আপনি অসাধারণ কাজ করতেছেন মিডিয়াতে। আমি আপনার প্রোগ্রামগুলো দেখি মানুষকে মোটিভেট করার জন্য। আপনার যে স্পিচগুলো প্রাসঙ্গিকভাবে আসলো বলেই আজকে বললাম। ইউ আর ডুইং অ্যামেজিং জব, ট্রিমেন্ডাস। বলেন। তারপরে লাইভ তো আগের দিন হলো, পরের দিন এক সপ্তাহ মানে সপ্তাহে 2 দিন হয়। শুক্রবারে আমার লাইভ হয়েছে, মঙ্গলবারে আবার আমার লাইভ হবে। যে তিনি আমাকে শুক্রবারে কথা দিয়েছে আমাকে টাকা দেবে, হ্যান্ড ওভারে একটা তো লাইভ হয় লাগবে যাতে পাবলিক প্লেসে আমাকে লাইভে রাখছে। লাইভে রাখতে রাখতে কথা বলতেছি, এদিকে যে বাইরে স্কুটি নিয়ে দাঁড়ায় আসছে আমি জানতাম না। অ্যামেজিং। মানে আমার কাছে একটা সারপ্রাইজ ছিল যে এটা কখনো সম্ভব। আপনার স্কুটি নিয়ে কোথায় দাঁড়িয়েছিল? বাড়িতে? বাসার গেটের সামনে। ওয়াও, ওরা একদম ফুল অ্যাড্রেস। তুমি বাইরে বেরো, আচ্ছা, তোমার জন্য একটা স্কুটি দাঁড়িয়ে আছে। মানে তার আগে কিন্তু হিউজ পরিমাণ সাংবাদিক আমার বাসায় চলে আসছে অলরেডি। আমার এই কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং আমার কার্যক্রম দেখে অনেক জেলাতেই কার্যক্রমটা শুরু হয়েছিল করোনার সময়।
আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম যে যার সাথে আমার বিয়েটা ভেঙে গেছে সেও করোনার সময় ক্ষতিগ্রস্ত ছিল। সে আমাকে ফোন দিয়েছিল তার ওয়াইফের খাদ্যর প্রয়োজন। আমি একবারের জন্য ভাবিনি। ম্যান, দিস ইজ আ স্টোরি। ওয়াও, দিস ইজ আ স্টোরি। তাদের বাসায় গিয়ে আমি খাবারটা দিয়ে এসেছি। হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। আমি ভাবি না শেষের দিকে এত অল্প সময় এতগুলা বাক। আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, বারবার আমার গা শিউরে উঠতেছে। তারপর কি হলো? স্ট্রাগল বলতে যদি বলেন যে আমি সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলাম 3 টাইমস। হ্যাঁ, তো আমি সেই জায়গা থেকে উঠে আসছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসছে। এবং আমি যদি এত কিছু ফেস করেও আমি এরকম একটা একাডেমি দাঁড়া করাতে পারি, এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনি যেটাই হোক না কেন, আপনি যদি প্রেমে ব্যর্থ হয়ে থাকেন বা আপনার পরিবারের এরকম সমস্যা, আপনি স্টেট থাকেন, আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আমি এই মেসেজটা দেওয়ার জন্যই আসছি। অসাধারণ। আপনি নেক্সট লাইফ নিয়ে কি চিন্তা করেন, মানে ভবিষ্যৎ জীবন নিয়ে কি চিন্তা করেন? ভবিষ্যৎ জীবন নিয়ে আমার এটাই চিন্তা যে আমি যেন আমার একাডেমিতে মানে আগামী 5 বছরে যেন মিনিমাম 5 জন ন্যাশনাল টিমের প্লেয়ার বের করতে পারি, যারা হচ্ছে লাল সবুজের জার্সি পরে দেশকে নেতৃত্ব দেবে, এবং আমি যেন এইভাবে মানুষের পাশে কাজ করে যেতে পারি। অসাধারণ। আবারও বলি, দ্যাট ইজ ওয়াই দিস শো নেম ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ। আমরা আজকে ধন্য হলাম যে একেবারে গ্রামীণ একটা পরিবার থেকে এই রকম একজন বিথিকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আনতে পেরেছি। অসাম। আমার শুধু বারবারই একটা কথা মনে পড়ছে আজকের এই অনুষ্ঠান শুনে বা আজকের এই অনুষ্ঠান দেখে, একটা নিজের উপলব্ধি, সেটা হচ্ছে একটা ইমারত দেখি আমরা না আমাদের, কিন্তু ধরেন আমাদের সামনে খুব সুন্দর একটা স্ট্রাকচার, কিংবা যদি বলি একটা খুব সুন্দর বিল্ডিং, কিংবা খুব সুন্দর একটা মনুমেন্ট, এই যে সুন্দরটা আপনি দেখছেন, এই সুন্দরের পেছনে অনেক স্ট্রাগলের গল্প থাকে, অনেক কষ্টের গল্প থাকে, অনেক স্যাক্রিফাইসের গল্প থাকে, অনেক পরিশ্রমের গল্প থাকে। যেই বিথিকে পুরো বাংলাদেশ চিনেছে, সেই বিথির যে ধৈর্য, যে ত্যাগ, যে পরিশ্রম, যেই কষ্ট, সেটা হয়তো আজকের আগে কেউই জানতো না পুরো বাংলাদেশের জায়গাটা থেকে, ওর পরিবারের কয়েকজন সদস্য ছাড়া। সেটাকে আমি উপস্থাপন করলাম। তার পেছনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের প্রত্যেকের জীবনেই এই বিষয়গুলো কম বেশি আছে, প্রত্যেকের জীবনে আছে। বিথির সাথে সুর মিলিয়ে এই কথাটাই বলতে চাই, বিথি যদি পারে আপনিও পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।